হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে হিন্দি পার্টটা আছে সেটার কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। কারণ আমরা জানি ওয়েস্ট বেঙ্গল থেকে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা দেওয়ার ফলে তোমাদেরকে পরীক্ষাটা হিন্দিতে দিতে হয়, কিন্তু এবং তোমাদের হিন্দি সাবজেক্টের উপরেও 25টা কোশ্চেন থাকে। তো তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পরীক্ষা দেয়, যাদের একটু হিন্দি হিন্দিতে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা আলাদা, আর হিন্দির কোশ্চেনের আনসার দেওয়ার ব্যাপারটা আলাদা। তাই আমি তোমাদেরকে হিন্দি পেপারের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসছে 2019-এ তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল তার যে অনেকগুলো সেট হয়েছিল, তো সেই প্রত্যেকটা সেট থেকে 25টা করে কোশ্চেন আছে। তো সেইগুলোই আমি তোমাদের আলোচনা করব। তো এই যে আমি আজকে পেপারটা নিয়ে এসেছি, এটা হচ্ছে তোমাদের 2019-এর ফেব্রুয়ারি মাসের 13 তারিখের ফার্স্ট শিফটের কোশ্চেন এটা। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কি বলেছে দেখো। প্রথম এই জায়গাটা কি বলতে চেয়েছে, বলছে যে रिक्त स्थान को भरने के लिए उपयुक्त शब्द का चयन करें। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো কি, জ্বর के कारण मुझे चलने पर डैश हो रही है। তো জ্বর কে কারণ, জ্বর মানে জ্বর, আমাদের যে জ্বর জ্বালা হয় সেটা। তো জ্বরের জন্য কি হয়, মুঝে চলনে মে কি হচ্ছে, থাকাওয়াট, হাসি, খুশি, দুঃখী। থাকাওয়াট মানে কি, থাকাওয়াট মানে বলতে চাইছে যে তুমি আর কি ক্লান্ত হওয়া। ঠিক আছে, ক্লান্তি ভাব লাগে। হাসি মানে তুমি হাসছো, খুশি মানে আনন্দ, আর দুঃখী মানে দুঃখ। তো এখানে কি হবে, জ্বরকে কারণ মুঝে চলনে পর থাকাওয়াট হরিয়ে, এটাই মনে হচ্ছে আমার এখন পর্যন্ত ঠিক। দেখো, চলনে পর হাসি তো महसूस নেই, মানে হবে না। চলনে পর হো রহি है, হাসি তো হবে না, খুশিও হবে না, দুঃখীও হবে না, তাহলে এটা কি হবে, থাকাওয়াট। থাকাওয়াট মানে কি, ক্লান্ত। তাহলে এটা বলতে পারি আমরা ক্লান্তি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এটা বোঝা গেল। চলো সেকেন্ড কোশ্চেন কি বলেছে, দিয়ে গিয়ে বাক্যাংশকে নিয়ে এক শব্দ চুনিয়ে। এই যে একটা শব্দ দেওয়া মানে কতগুলো দেওয়া হয়েছে, এটা একটা, তো এইটার জন্য এটাকে এক কথায়, মানে এটা হচ্ছে তোমাদের এক কথায় প্রকাশ। বাংলায় আমরা পড়েছিলাম এক কথায় প্রকাশ। ঠিক আছে, এক কথায় প্রকাশ। তো আমরা বাংলায় পড়েছিলাম এক কথায় প্রকাশ, আমরা সেটা এখানটাতে এটাই করতে হবে। তো কি বলছে, জিসকা কোই নাথ না হো। নাথ মানে কি, এখানে নাথ বলতে কি বোঝাতে চেয়েছে, নাথ মানে এখানে অভিভাবক বা পিতা মাতার কথা বলতে চেয়েছে। তো বলতে চেয়েছে যার নাথ নেই তাকে আমরা কি বলি, কুনাথ বলি, অনাথ বলি, হাজারীনাথ বলি, সনাথ বলি। সনাথ মানে যার আছে, আর এটা তাহলে কি হবে, অনাথ হবে। তাই তো, অনাথ আমরা কাদের বলি, যাদেরকে আমরা অনাথ আশ্রমে রেখেছি, মানে কি, তাদের অনাথ আশ্রমে কারা থাকে, যাদের মা পিতা মাতা থাকে না, অভিভাবক থাকে না। তাহলে ব্যাপারটা হচ্ছে জিসকা কোই নাথ না হো, তার মানে যার কোনো নাথ নেই, অর্থাৎ যার পিতা মাতা অভিভাবক কেউ নেই, সে কি, সে হচ্ছে অনাথ। ঠিক আছে, বোঝা গেছে, বোঝা যাচ্ছে। কমেন্ট করবে, হ্যাঁ, যার যা প্রবলেম হবে কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমারও সুবিধা হবে যে তোমাদের কি দরকার আর আমাকে কি ইমপ্রুভ করতে হবে সেটা আমি বুঝতে পারবো। চলো নেক্সট কোশ্চেন, সহি বর্তনী वाले শব্দ को चयन करें। এখানে দেখো একটা জিনিসকেই বারবার লেখা হয়েছে, কিন্তু বানানটা জাস্ট আলাদা আলাদা আছে। তা তোমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক বানানটা তোমাদেরকে চুজ করতে হবে। তো সঠিক বানানটা কি হবে, দেখো আমরা হিন্দুত্ব কিভাবে লিখে থাকি, হিন্দুত্ব তো আমরা হিন্দুত্ব এরকম ভাবে লিখে থাকি, একটা হয় শুধু হিন্দুত্ব, তাই তো, এটা আমরা হিন্দুত্ব এরকম ভাবে লিখে থাকি। তাহলে কিন্তু দেখো এটা দেখো হিন্দুত্ব আছে, এখানে দন্তান্ন নেই। ঠিক আছে, এইখানে হিন্দিতে একটা ব্যাপার হয়ে যায়, দেখো এই যে এখানে একটা ফুটকি দেখতে পাচ্ছ না, এখানে একটা ফুটকি আছে। ঠিক আছে, এইটা এটা এখানে দন্তান্ন কাজ করছে। ঠিক আছে, তাহলে এখানে হিন্দুত্ব হয়ে যাবে এইটা। হিন্দিতে এরা এরকম ভাবে লেখে, হিন্দিতে এরকম ভাবে দন্তান্ন, মানে হিন্দুত্ব লেখার সম্বন্ধে এই দন্তা, মেন কথা এখানে দেখো দীর্ঘই আছে, তাহলে এটাও হবে না। ঠিক আছে, আর ওরা এরকমভাবে হিন্দিতে এরকমভাবে হিন্দুত্বটা লেখা হয়ে থাকে। এই বানানগুলো একটু করে দেখে রাখবে, বিভিন্ন রকমের বানান দেখে রাখবে। ঠিক আছে, যেমন হিন্দুত্ব, সংস্কার, হ্যাঁ, এই ধরনের। তো এটা হচ্ছে তোমাদের হিন্দিতে হিন্দুত্ব বানান।
नेक्स्ट, रिक्त स्थान को ভরने के যে উপযুক্ত শব্দ কা চয়ন করে, এইটা ভরার জন্য রিक्त স্থান को এটা ভরে হবে, ঠিক আছে, যাই হোক ওরা ভুল করেছে, ভরে ভরने के लिए, ঠিক আছে। তো কি হবে এখানে, কি বলতে চেয়েছে, দাদাজি কো বাগওয়ানি মে ড্যাশ है, তার মানে দাদাজি মানে বুঝতেই পারছো, দাদাজি বলতে কার কথা বলতে চেয়েছে, ঠিক আছে, যাকে আমরা দাদু বা ঠাকুর দাদা এসব বলে থাকি। তো দাদাজি কো বাগবানি মানে কি, বাগবানি মানে বাগান, বাগবানি মানে বাগান, আমাদের গার্ডেনিং ইংরেজিতে বলে না গার্ডেনিং, তো আমাদের অনেকের থাকে যে বাগান করার ইচ্ছা থাকে, তো বাগবানি মে, তাহলে কি থাকবে, ড্যাশ হ্যাঁ, তার মানে কি ইচ্ছা থাকবে বা বা রুচি থাকবে, এই ধরনের ব্যাপার হবে। শোক তো হবে না, শোক মানে বাগবানি মে দুঃখ থাকবে না, শোক হবে না, প্রশ্নও থাকতে প্রশ্নটাও ঠিক নয়, হ্যাঁ, কি আর রুচি আর নিয়ম, তো নিয়ম হবে না, এটা রুচিটাই বেস্ট অ্যান্সার এই ক্ষেত্রে। দাদাজি কো বাগবানি মে রুচি হে, এক এক করে যদি বসিয়ে দেখো আর যদি একবার বলার চেষ্টা করো না, তাহলে অনেকটা হয়ে যাবে। দেখো, দাদাজি কো বাগবানি মে শোক হে, কেমন কথা, দাদাজি কো বাগবানি মে প্রশ্ন হ্যাঁ, এটাও ঠিক নয়। দাদাজি কো বাগবানি মে রুচি হ্যাঁ, এটা ঠিক, আর দাদাজি কো বাগবানি মে নিয়ম হ্যাঁ, এটাও তো পূর্ণ হচ্ছে না কথাটা, তাহলে একমাত্র এটা রুচিটা দিয়েই এটা ঠিক আছে। নেক্সট, दिए गए वाक्य में रेखांकित खंड को প্রতিস্থাপিত करने के लिए উপযুক্ত বিকল্প का চয়ন করে, তোমাদের এই ধরনেরই সেম সেম কোশ্চেন আসবে একদম, ঠিক আছে। তো সুতরাং একবার করে এইগুলো পড়ার চেষ্টা করো। দেখো, এটা দিয়ে গয়ে বাক্য মে রেখাঙ্কিত খণ্ড को प्रतिस्थापित करने के लिए, প্রতিস্থাপিত মানে কি বলতে চাইছে, প্রতিস্থাপিত মানে ওটাকে কাকে, রেখাঙ্কিত খণ্ড মানে এই যে রেখা দিয়ে দাগ দেওয়া আছে নিচে, এটাকে তোমাকে প্রতিস্থাপিত করতে হবে, মানে এটার জন্য এই এই চারটে অপশনের মধ্যে একটা শব্দ তোমাকে চুজ করতে হবে, তার জন্য তোমাকে উপযুক্ত বিকল্প চয়ন করে। তো দেখো কি বলতে চেয়েছে, বলছে মেরি পেন্টিং 10,000 মে বিক গই, তা আমরা কি এই ধরনের কথা বলে থাকি, তুমি নিজেই বলো আমরা কি ধরনের কথা বলি, মেরি পেন্টিং 10,000 মে বিক গই, এরকম তো বলি না। আর এই দেখো, তাহলে প্রথমটা দেখো, এটা এটার জন্য যদি আমরা এটা দিয়ে আমি রিপ্লেস করি, তাহলে কি হবে, এখানে কি বলেছে দেখো, 10,000 মে বিক গই, আমরা এই ধরনের 10,000 এরকম বলি না, এই জায়গাটা 10ও বলি না, 10ই বলি, ঠিক আছে। 10,000 মে বিক গই, এটা ঠিক মনে হচ্ছে, আপাতত দেখা যাক। 10,000 মে বিক গই আর বিক গয়ে, ঠিক আছে। পরেরটা কি বলেছে দেখো, 10,000 মে বিক গয়ে, তারপরেরটা কি বলেছে, দশো, দেখো এখানে আবার দশো, 10,000 মে বিক গই, এটাও হবে না, ঠিক আছে। তাহলে আমরা কোনটা ইউজ করব, 10,000 মে বিক গই या 10,000 মে বিক গয়ে, মেরি পেন্টিং 10,000 মে বিক গই হবে, ঠিক আছে। আমার পেন্টিং, আমার পেন্টিং হচ্ছে তাই গই হবে, তোমার পেন্টিং বিক্রি হলে আমি বলতাম 10,000 মে বিক গয়ে, उसका पेंटिंग 10,000 में बिक गए, এই ধরনের কোশ্চেন আসতো। কিন্তু মেরি পেন্টিং হ্যাঁ, তো 10,000 में বিক গই হবে, এখানে হস্যই মানে গই হবে, ঠিক আছে। চলো, দিয়ে গিয়ে শব্দকে পর্যায়বাচী শব্দ का পর্যায়বাচী শব্দ, এই ধরনের কি ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে। পর্যায়বাচী শব্দ বলতে কি বোঝাতে চেয়েছে, আমরা বাংলায় এটাকে কি বলে থাকি, পর্যায়বাচী শব্দকে সমার্থক শব্দ, কি বলে থাকি, সমার্থক শব্দ। সমার্থক শব্দ মানে যে শব্দটা দেওয়া হয়েছে তার একই রকমের অর্থ বোঝাবে, এই ধরনের, যেমন আমরা মায়ের জন্য সমার্থক শব্দ কি বলে লিখে থাকি, মাতা, জননী, এই ধরনের আমরা ছোটবেলায় পড়েছিলাম, তাই তো। তাহলে এই জায়গাটা দিয়েছে কি, সমুদ্র, মেঘ তো হবে না, হবে, আচ্ছা। দেখো, তারপর হচ্ছে পায়োধি, এবার তোমরা কিছু পর্যায়বাচী শব্দ তোমাদেরকে কিছু মুখস্থ বা কিছু করে রাখতে হবে, আর যদি নাও করে থাকো তাহলে তুমি পরেরগুলো দেখো। দেখো, নীরজ, নীরজ মানে কি, নীরজ মানে হচ্ছে পদ্ম ফুল, নীরজ মানে হচ্ছে পদ্ম ফুল, ঠিক আছে, নীরজ মানে হচ্ছে পদ্ম ফুল। আচ্ছা, আর পরিণাম মানে কি, পরিণাম মানে অ্যাকচুয়ালি আর ইংরেজিতে বলতে গেলে রেজাল্ট বলবো, হ্যাঁ, যা বা যাকে বাংলায় বলবো পরিণাম মানে কি বলবো, রেজাল্ট বা কোনো ঘটনা মানে শেষ পরিণতি যেটা বলতে বলতে পারি আমরা, তো পরিণাম, ঠিক আছে। তাহলে এখানে এই সমুদ্রের কি হবে, অ্যান্সারটা কি হয়ে যাবে, পায়োধি হবে, কারণ কি বাকিগুলো হলো না। এবার তোমার যদি মুখস্থ থাকতো, হ্যাঁ, পায়োধি মানে সমুদ্র, তাহলে তোমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু যদি নাও পারো তাহলে তুমি এলিমিনেট করেও করে নিতে পারো। নীরজ মানে পদ্ম, পরিণাম মানে রেজাল্ট, ঠিক আছে, হ্যাঁ, আর মেঘ মানে হচ্ছে আকাশ বা মেঘ, তাহলে পায়োধিটাই হবে, ঠিক আছে। চলো নেক্সট, কি বলেছে, जिसे জানা না যা सके,
মানে जिसे জানা না যা सके মানে যাকে তুমি জানতে পারবে না। যে ব্যাপারে তোমার জানো না, সেই ব্যাপারটাকে তাহলে কি বলব? যেটা তুমি কোনোদিনও জানতে পারবে না, সেটাকে কি বলব? জ্ঞানশীল? জ্ঞানশীল হলে কি করে হবে? জ্ঞানশীল তো জানা যাবে। জ্ঞানোদয় এটাও ঠিক নয়। দেখো এটা হচ্ছে অজ্ঞেয়। হ্যাঁ, আমরা বাংলাতেও এইটাই এই ধরনেরই ওয়ার্ড ব্যবহার করে থাকি। যাকে জানা যায় না তাকে আমরা অজ্ঞেয় বলি। কিন্তু জিজ্ঞাসু আর এখানে বলছে জিজ্ঞাসু। তাহলে জিজ্ঞাসু কি? জিজ্ঞাসু মানে কোনো জিনিস তোমার তোমার মধ্যে একটা জিনিস আছে যে তুমি কোনো কিছু জানছো, সেটা তোমার জানার ইচ্ছা আছে। তোমার এটা জিজ্ঞাসা করার ইচ্ছা আছে তোমার স্যারকে বা তোমার তুমি যার কাছে পড়ো। তো তা সেই ব্যক্তিকে আমরা জিজ্ঞাসু ব্যক্তি বলে থাকি। কিন্তু এটা হচ্ছে অজ্ঞেয় কাকে বলছে? অজ্ঞেয় বলতে চেয়েছে কোনটাকে? অজ্ঞেয় মানে যেটা তুমি যাকে जिसे জানা না যা सके যেটা তুমি কোনোদিনও জানতে পারবে না। ঠিক আছে? চলো। তাহলে जिसे জানা না যা सके সেটা হচ্ছে অজ্ঞেয়। এটা দেখো। এটা একটা মুহাবরে। মুহাবরা আমরা অনেক বাংলাতে ব্যবহার করে থাকি। হ্যাঁ? যেমন আঙুর ফল টক, হ্যাঁ? এই ধরনের অনেক কথা আমরা বলে থাকি কোনো একটা জিনিসকে বোঝাবার জন্য। ঠিক আছে? তো এটাই দিয়েছে কি? কুয়ে কা মেন্ডক। এবার কুয়ে কা মেন্ডক তার এটা কিন্তু মুহাবরা, ঠিক আছে? মানে বললে বলতেছে কুয়োর মধ্যে আছে এরকম একটা ব্যাঙ। মেন্ডক মানে হচ্ছে ব্যাঙ। কিন্তু সেটা তো হবে না। কেন এটা মুহাবরে। মুহাবরাতে কি হয়? মুহাবরাতে একটা কথা বলা হয় আর সেটার মানেটা একটু আলাদা রকমের হয়। ঠিক আছে? মানে অন্য একটা জিনিসকে বোঝাবার জন্য এই ধরনের আমরা কথা ব্যবহার করে থাকি। তো সেটা কি এখানে কি হতে পারে? কুয়ে কে আন্দার রহনে ওয়ালা মেন্ডক। ঠিক আছে? এটার মানে এটা কিন্তু মুহাবরার অর্থে এটা হবে না। ঠিক আছে? মূর্খ। কুয়ে কা মেন্ডক। মূর্খ ঠিক নয়। জ্ঞানী এটাও নয়। সীমিত জ্ঞানওয়ালা হ্যাঁ, এইটা হবে। সীমিত জ্ঞানওয়ালা। মানে মনে করো তোমার কাছে কিছু একটা জিনিসের সামান্য নলেজ আছে। তার মানে কি তুমি ওর বাইরে যেতে পারবে না। ওই নলেজের বাইরে তুমি গিয়ে অন্য কোনো কাজ করতে পারবে না। তার জন্য বলছে কুয়েকা মেন্ডাক। মানে মনে করো তোমার মধ্যে ইতিহাসের নলেজ আছে। তুমি এবার তোমার মধ্যে ইংলিশের নলেজ নেই। ঠিক আছে? তার মানে কি? তুমি ওই ইতিহাস সাবজেক্টের মধ্যেই তুমি আছো। বাইরে তোমার নলেজ নেই। তাহলে এটাই হচ্ছে কুয়েকা মেন্ডক। মানে তুমি ইতিহাসের মেন্ডক। ঠিক আছে? তুমি বাইরের অন্য কোনো সাবজেক্ট সম্বন্ধে তোমার ততটা নলেজ নেই। তো এটাকেই বলছে কুয়েকা মেন্ডক। যার সীমিত জ্ঞানওয়ালা। যার একটা সীমিত পরিমাণ জ্ঞান আছে। সীমিত জ্ঞান আছে বা নলেজ আছে। তারপরটা দেখো, दिए गए शब्द का विलोम चुने আচ্ছা এত সমার্থক দেখলে আচ্ছা এটাকে আমরা বাগধারাও বলে থাকি, ঠিক আছে? এই মুহাবরাকে আমরা বাংলাতে কি বলে থাকি বলতো? বাগধারা। বাংলা বাগধারাগুলো যদি পড়ে রাখো না, এগুলো তোমার অনেক কাজে লাগবে। ঠিক আছে? কিন্তু বাংলা বাগধারা আর হিন্দি বাগধারা অনেকটা আলাদা থাকে। হ্যাঁ? ওদের কথাগুলো একটু আলাদা হয়। চলো, এটা বলেছে উদয়। ঠিক আছে? উদয় হওয়া মানে কি? আমরা জানি সূর্য উদয় হয় আর অস্ত যায়। তাহলে বিলোম তাহলে উদয়ের বিলোম কি হতে পারে? অস্ত হতে পারে। এবার দেখি কি, কি দেওয়া আছে? উত্তর হবে না। বাচাল মানে বুঝতে পেরেছো তোমাদের অনেক বন্ধুই আছে বাচাল বন্ধু থাকে যে বেশি কথা বলে। তাহলে অস্ত আর নরিস্ট এটা হবে না। আমি বলেছি সূর্যের কি হয়? উদয় হয় আর অস্ত যায়। তাহলে এটা উদয়ের কি হবে? উদয় কি হবে? অস্ত হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। চলো এটা। কি বলেছে দেখো, এটা অনেকগুলো শূন্যস্থান দিয়ে দিয়েছে। ঠিক আছে? তোমাকে পূরণ করতে হবে। তো তুমি প্রথমে তুমি দেখবে যে তোমাকে বার করতে কি বলেছে। অনেক দিয়েছে। ১, ২, ৩, ৪, ৫টা শূন্যস্থান দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে তুমি অনেক কিছু দেওয়া আছে। তোমাকে কিন্তু ৫ নাম্বারটা বার করতে হবে। তুমি যদি টাইম নষ্ট না করে দেখো ৫ নাম্বার এইটা অর্থাৎ এইখান থেকে এইটুকু যদি পড়ে তুমি করতে পারো তাহলে খুব ভালো। ঠিক আছে? তুমি চেষ্টা করবে ওইটুকুই পড়ার। এটাকে একটু সরিয়ে দিই। চলো কি বলেছে দেখো, অসত্যবাদী ব্যক্তি অসত্যবাদী ব্যক্তি অসত্যবাদী ব্যক্তি সম্বন্ধে আমাদের নলেজ আছে। ঠিক আছে? অসত্যবাদী ব্যক্তি কি করছে? আপনে স্বভাবকে কারণ আপনে अपने स्वभाव के कारण মানে নিজের স্বভাবের জন্য কি হয়? के कारण कभी डैश नहीं बोल पाते কি বলতে পারে না। তাহলে অসত্যবাদী ব্যক্তি अपने स्वभाव के कारण डैश नहीं बोल पाते घटिया बोल नहीं पाते। অসত্য ব্যক্তি নিজের স্বভাবের জন্য ঘটিয়া बोल नहीं पाते। এই ধরনের কোশ্চেন দেখো ঠিক হচ্ছে না এটা কথাটা। অস সত তারপরে কি বলতে চাইছে দেখো, সত্য সত্য বলতে পারে না। অসত্যবাদী ব্যক্তি अपने स्वभाव के कारण সত্য
ঠিক আছে? কি বলেছে? কবি সত্য নেহি বল পাতে। এইটা মনে হচ্ছে ঠিক হবে। তারপর দেখা যাক नीचा, नीचा नहीं बोल पाते এটাও ঠিক নয়। আর बढ़िया नहीं बोल पाते। असत्यबादी ব্যক্তি अपने स्वभाव के कारण कभी অসত্যবাদী ব্যক্তি নিজের স্বভাবের জন্য কি কখনো সত্য কথা বলতে পারে না। এটাই বেশি appropriate ঠিক আছে? এগুলোর তুলনায়। তাহলে অসত্যবাদী ব্যক্তি আপনার স্বভাবকে কারণ কভি সত্য নেহি বল পাতে। তাহলে এই কোয়েশ্চেনটা এইটুকু পড়েই তোমাদের হয়ে গেল। চলো বাকিগুলো পড়ার অতটা দরকার নেই। যদি পড়বে তাহলে তোমরা পড়ে দেখতে পারো। কিন্তু এইগুলো তোমাকে তো বার করতে বলেনি, তোমাকে এইটা বার করতে বলেছে। তুমি এইটাতেই কনসেনট্রেট করো। চলো এটা দেখো। এটা আরেকটা দেওয়া আছে। ৪ নাম্বারটা বার করতে বলেছে। ৪ নাম্বারটা কত দূর যাবে? এতটা। কোথা থেকে স্টার্ট হয়েছে? এতটা থেকে। চলো इसके विपरीत झूठ बोलने वाले व्यक्ति की समाज में ড্যাশ होती रहती है। তাহলে বলতে চেয়েছে কারো বিপরীতে ঝুট বলনে वाली ব্যক্তি কি সমাজ में ড্যাশ होती रहती है কি হয়? যে সবসময় মিথ্যে কথা বলে থাকে, হ্যাঁ? তার সবসময় কি হবে? গান হবে, সেবা হবে, স্তুতি হবে আর নিন্দা হবে। কি হওয়া উচিত? নিন্দা হওয়া উচিত। তাই নাকি? এটার অ্যান্সার তাহলে কি হবে? নিন্দা। বোঝা গেল তো? इसके भी झूठ बोलने वाले व्यक्ति की समाज में कभी समाज में নিন্দা होती रहती है। ওর গানও হবে না, সেবাও হবে না, স্তুতিও হবে না। বোঝা গেল? চলো এটা দেখো। এটা বলেছে ৩ নাম্বারটা। এই দেখো গদ্যাংশকে সংগীত এটা একটা গদ্যাংশ তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে? ৩ নাম্বারে উপযুক্ত শব্দ বসাতে বলেছে মানে এইখানেই। তো এটা কতদূর পর্যন্ত আছে? এতদূর পর্যন্ত। কোথা থেকে আছে? এইখান থেকে। তাহলে এখান থেকেই পড়ে দেখি। তার না হলে তখন ১ম টা পড়বো। सत्यवादी को कभी यह भय नहीं रहता कि यदि उसकी डैश खुल जाए गए तो ড্যাশ होगा। তাহলে কি খুলে যাবে? সত্যবাদীর কখনো বলতে চাইছে যে সত্যবাদী ব্যক্তি কখনো এটার ভয় পাবে না যে তার ড্যাশ খুলে যাবে। তাহলে হিন্দিতে বললে বলবো পোল, বা আমরা বাংলায় বললে বলবো ভেদ। তাই তো? আমরা যেটাকে হিন্দিতে বলে পোল। পোল মানে বুঝতে পেরেছো তো? মানে ওর গুপ্ত কথা, গুপ্ত কোনো রহস্য এটাকে বলা হয় পোল। তাহলে এখানে পোল। গাঠরি, লাকড়ি, বর্তন এগুলো হবে না। এটা হবে পোল খোল জানা। বলে না যে আমি তোমার পোল খুলে দেবো। দেখবে তোমরা হিন্দি সিনেমাতে অনেক এই ধরনের কথা দেখতে পেয়েছো। চলো এটা কোথায়? ২ নাম্বার। ২ নাম্বারে কি বলেছে? দেখো এইখানটা এটা ২ নাম্বার। এইখান থেকে এতটার মধ্যে। उसके मन को सुख और डैश प्राप्त होती है। उसके मन को सुख और डैश प्राप्त होती है। তো কি প্রাপ্ত হবে? সুখ और শান্তি। বাড়াই, শান্তি, কমি, অশান্তি। তাহলে उसके मन को সুখ, সুখ और কি হতে পারে? সুখ और বাড়াই হবে, না কমি হবে, না অশান্তি হবে, না শান্তি হবে? শান্তি হবে। এটা শান্তি। তাহলে उसके मन को সুখ और শান্তি प्राप्त होती है। চলো নেক্সট। দেখো এইখানে বলেছে ১ নাম্বার স্থানে বসাতে বলেছে। ১ নাম্বার মানে এইটা। তার মানে ১ম টা দেখো কি বলেছে? সত্য ভাষণ সে, সত্য ভাষণ সে মনুষ্য কি আত্মা ড্যাশ হতি হে। বলো সত্য ভাষণে মানুষের আত্মা কি হয়? সত্য কথা যদি মানে সত্য কথা যদি শোনো, হ্যাঁ, কারো কাছে, হ্যাঁ, তাহলে তুমি তোমার আত্মার কি হবে? বলবান হবে, দুর্বল হবে, সমাজ হবে, না নিন্দা হবে? কি বলতে চাইছো তুমি এটা? হ্যাঁ? তোমার আত্মা বলো দুর্বল হবে সত্য কথা শুনলে, না সমাজ হবে? সমাজ তো হবে। তোমার আত্মা শুনে নিলে সমাজ হয়ে যাবে। এবার কেমন কথা? তুমি শুনলে নিন্দা হবে। তুমি সত্য কথা শুনলে কখনোই নিন্দা হবে না। কি হবে তাহলে? এটাই আনসার হবে। বলবান হবে। তাই না? চলো বোঝা গেল? সত্য ভাষণ সে মনুষ্য কি আত্মা क्या होगी बलवान होती है। হ্যাঁ তাহলে বলবান হবে। ঠিক আছে? তারপর দেখো রিক্ত স্থানকে ভরে। আবার শূন্যস্থান পূরণ করতে হবে। রিক্ত স্থান মানে শূন্যস্থান। শূন্যস্থানে উপযুক্ত মানে এই ৪ টের মধ্যে শব্দ তোমাকে বসাতে হবে। কি বলেছে? ড্যাশ চেন সে, চ্যান সে এটা চ্যান। ঠিক আছে? চ্যান সে রহনা চাহতা হুঁ। চ্যান মানে কি? শান্তি। এই ধরনের শান্তিতে থাকতে চায়। তাহলে দেখো এই জায়গাটা দেখো। হুঁ, হুঁ বললে কাকে বোঝায়? নিজের কথা বোঝায়। তাহলে এখানে কি হবে? বলো এখানে বসেই দেখো না। मैं चैन से रहना चाहता हूँ, वो चैन से रहना चाहता हूँ, आप चैन से रहना चाहता हूँ, तुम चैन से रहना चाहता हूँ। তুমের জন্য হু মাত্র একমাত্র নিজের জন্য ব্যবহার করে তো মেয়ে হবে মানে নিজে। मैं चैन से रहना चाहता हूँ। वो হলে কি হতো? रहना चाहता है হতো। ঠিক আছে? হে হতো যাকে হিন্দিতে এরকম ভাবে লিখবে। ঠিক আছে? হে। आप रहना चाहते हैं হো, এটা হলে হো করতো এটাকে। ঠিক আছে? এটা হলে হো হতো। এই ধরনের ব্যবহার করা হয়।
ঠিক আছে? তাহলে নিজের জন্য হু ব্যবহার করে। চলো, मैं चैन से रहना चाहता हूँ। ড্যাশ ने अपना ঘোষলা বানায়া। ঘোষলা মানে কি? ঘোষলা কাকে বলে? পাখি যে বাসা বানায়, ঠিক আছে? সেটাই হচ্ছে ঘোষলা, পাখির থাকার জায়গা। তাহলে কে বানাবে? ড্যাশ ने अपने পাখি বানাবে। চিতা তো ঘোষলা হবে না, শের ঘোষলা হবে না, ঠিক আছে? কবুতর, হ্যাঁ এটাই হবে, পাখি কবুতর হবে। কবুতর মানে কি? পায়রা। বোঝা গেল? হাতিও হবে না, তাহলে কবুতর इज द राइट आंसर। चलो नेक्स्ट, বোঝা गया तो कबूतर ने अपना घोंसला बनाया है। এটা দেখো, निम्नलिखित में से उस विकल्प का चयन करें जो सिर पर तलवार लटके रहे ना। এই একটা তোমাদেরকে বাগধারা দেওয়া হয়েছে, ঠিক আছে? বলো এই বাগধারাটা কি হবে? সির পর, সির মানে কি? সির বলতে মাথা, বলছে মাথার ওপরে তল তলোয়ার মানে হচ্ছে তলোয়ার ঝুলছে, লটকে রহনা মানে ঝুলে আছে। তার মানে এটা কি বোঝাতে চেয়েছে? মাথার উপরে তলোয়ার লটকে আছে মানে কি? ভয়ঙ্কর खतरा बने रहना, तलवार से खतरा हटना, तलवार साथ लेकर चलना और सिर के ऊपर तलवार। ঠিক আছে? কি হচ্ছে? সিরকে উপর তলোয়ার লটকা ঘুমনা, এই ধরনের তো হবে না। কোনটা হবে দেখো? সির, মাথার উপরে তলোয়ার লটকা মানে কি? ভয়ঙ্কর খতরা বানা রহনা, মানে তোমার উপরে কোনো কিছুর বিপদ আছে, তাহলে এইটাকে বোঝাতে চায় সির পর তলোয়ার লটকে রহনা। যেমন আমরা বলি না যে সামনে কুয়া পেছনে খায়, তার মানে কি? উভয় সংকটের কথা বলতে চেয়েছে, হিন্দিতে বলে। হ্যাঁ, তাহলে এটা কি? যে উভয় সংকট মানে ওইদিকে গেলেও তুমি সংকটে পড়বে, এদিকেও গেলেও সংকটে পড়বে। আর এটা হচ্ছে সির পর তলোয়ার লটকে রহনা মানে হচ্ছে তুমি, তোমার উপরে তোমার উপরে কোনো না কোনো বিপদ আছে, তুমি মানে এটা তুমি জানছো হবে। হ্যাঁ, বিপদ একটা ধরনের আছে, ধরো ভয়ঙ্কর খাতরা বানা রহে না, ঠিক আছে? মনে ধরো এটা বলতে পারো যে ধরো মনে করো তুমি একটা বাড়িতে থাকছো, তার ধরো ছাদ টাদ ভেঙে আছে, মানে ভাঙবো ভাঙবো অবস্থায়, একদম ভাঙা বাড়ি। তাহলে তার মানে কি? তুমি যদি রাতে ঘুমিয়ে থাকো তো তুমি বলতে পারো আমি এই বাড়িতে যে রাতে ঘুমিয়ে থাকি তো আমার সির পর তলোয়ার লটকে রহে না, মানে তলোয়ার লটকা রহতা হ্যাঁ। তার মানে কি? যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তার মানে তোমার উপর একটা ভয়ঙ্কর বিপদ আসন্নমান আছে। তাহলে এটাই বলতে চাইছে ভয়ঙ্কর খাতরা বানে রহে না। এটা দেখো, দিয়ে গিয়ে বাক্য में वो भाग ज्ञात करे जिसमें कोई त्रुटि है। এই কথাটা যেখানে লেখা এটা আছে, এখানে ত্রুটি মানে ভুল আছে, তো তোমাকে সেটাই চুজ করতে হবে যে তোমার কোথায় সেটা, সেই ভুলটা আছে। তো এখানে কি বলতে চেয়েছে? वास्तव में ईश्वर ने वास्तव में ईश्वर ने सभी को स्वतंत्रता उत्पन्न किया है। ঠিক আছে? স্বতন্ত্রতা উৎপন্ন কিয়া है। তো কোথায় ভুল আছে? দেখো এই ৪ টা অপশন আছে মানে ৪ টের মধ্যে ईश्वर ने सभी को स्वतंत्रता उत्पन्न किया। ईश्वर ने তো এখানে কোনো ভুল আছে বলে আমার মনে হচ্ছে না। স্বতন্ত্রতা, ঠিক আছে? স্বতন্ত্রতা উৎপন্ন কিয়া है। তো এই জায়গাটাতে হ্যাঁ, একটু ভুল আছে, সেটা হচ্ছে স্বতন্ত্রতা বানানটা, ঠিক আছে? এটা स्वतंत्रा হবে, ঠিক আছে? स्वतंत्रा उत्पन्न किया है, ঠিক আছে? सभी, দেখো सभी को বানান সব, এগুলো স্পেলিং ঠিক আছে, আর এটা বাস্তব মে এটাও ঠিক আছে। এই জায়গাটাতে, এই জায়গাটা, এই যে स्वतंत्रता उत्पन्न किया है এইটা হবে না, ঠিক আছে? বাস্তব মে ঈশ্বর ने सबको स्वतंत्र, स्वतंत्रता नहीं, এটা হবে স্বতন্ত্র, সবাইকে স্বতন্ত্র করেছে। এই ধরনের কথাটা এখানে, মানে আমি বাংলায় লিখছি তোমাদের বোঝানোর জন্য, এটা হিন্দি জায়গাতে এই ধরনের বানানটা হতে হতো। অর্থাৎ এখানে তুমি বলতে পারো স্বতন্ত্র, এইটা 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 হবে না, ঠিক আছে? ন, এই যে যেটা আমরা চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হয় সেই কথাটা এখানে আসবে না। স্ব, ঠিক আছে? ত আর দন্ত্য তয়ের ফলে এইখানে এখানে একটা দন্ত্য দিয়ে দেওয়া, স্বতন্ত্রতা, এই যে দন্ত্য আমরা দিয়েছি, আর তার এটা দরকার নেই। এই ধরনের কথাটা হতো, ঠিক আছে? স্বতন্ত্রতা নয়, বাস্তব में ईश्वर ने सभी को स्वतंत्र उत्पन्न किया है। সবাইকে আলাদা আলাদা নিজস্ব নিজস্ব মতন, স্বতন্ত্রতা মানে হচ্ছে স্বাধীনতা, ঠিক আছে? কিন্তু স্বতন্ত্র মানে তুমি তোমার মতো, তুমি তোমার মতো, এই ধরনের স্বতন্ত্রতা উৎপন্ন কিয়েছে, ঠিক আছে? এই ধরনের কথা বলতে চেয়েছে। এটা তারপরটা দেখো, दिए गए वाक्य का वो भाग ज्ञात करें,
ঠিক আছে? जिसमें कोई त्रुटि है আবার ওই ব্যাপার একই কোথাও এখানে ভুল দেওয়া আছে वृक्ष पूजन का हमारे जीवन का विशेष स्थान नहीं रहा বৃক্ষ পূজন কা হামারে জীবন কা এই জায়গাটা দেখো বৃক্ষ পূজন কা হামারে জীবন কা এই জায়গাটাতেই আমার এখনো পর্যন্ত ভুল আমার কথাটা মানে বাক্যটা পড়ে আমার বোঝা গেছে বৃক্ষ পূজন কা হামারে জীবন কা বিশেষ স্থান নেই এই ধরনের হয় না বৃক্ষ পূজন কা হামারে জীবন মে বিশেষ স্থান নেই এই ধরনের কথাটা হওয়া উচিত ছিল তো দেখা যাক হামারে জীবন কা এইটাই ভুল হবে ঠিক আছে হামারে জীবন কা এটা হতো হামারে জীবন মে নেহি রাহা নেহি রাহা নেহি রাহা কোনো ব্যাপার নেই বৃক্ষ পূজন কা বৃক্ষ পূজন হ্যাঁ মানে গাছের পুজো করা আমাদের জীবনে এখন আর কোনো বিশেষ স্থান নেই আমরা গাছের টাছের অতটা বেশি আর পুজো করি না বিশেষ স্থান ঠিকই আছে এই ধরনের কথাটা কিন্তু আমাদের জীবন কা কেন হবে আমাদের জীবন মে হ্যাঁ যাকে আমরা বলবো মে ঠিক আছে মে মানে কি মে মানে আমাদের জীবনে যাকে বলে আমরা যেটা আমরা বলে থাকি না আমাদের জীবনে বৃক্ষ পূজনের মানে গাছের পুজোর কোনো বিশেষ স্থান নেই ठीक है चलो नेक्स्ट दिए गए वाक्य में কি বলতে চাইছে दिए गए वाक्य में रेखांकित खंड को प्रतिस्थापित करने अच्छा এই যে দাগ দেওয়া আছে प्रतिस्थापित करने के लिए उपयुक्त विकल्प का चयन करें ठीक है कई लोग उसके पीट रहे थे कई लोग उसके पीट रहे थे वो अपना बचाव नहीं कर पा रहा था মানে কতগুলো বলতে চেয়েছে কি বলতে চেয়েছে এখানে ওটা চেঞ্জ করতে হবে কি বলতে চেয়েছে এখানে কিছু যে কিছু লোক একজনকে মারছিল পিট রেহেতে উস্কো পিট রেহেতে মানে ওকে মারছিল ও কিন্তু নিজেকে বাঁচাতে পারছিল না বাঁচাব নেই কর পা রাহা থা করতে পারছিল না ঠিক আছে তাহলে কি হবে উসকে পিট রেহেতে এই ধরনের কথার জন্য আমরা উসকে পিট রেহেতে দেখো কথাটা শুনে কেমন লাগছে উসকে পিট রেহেতে উস ঠিক আছে তাহলে এটা কি হবে উস পর পিট রেহেতে এটাও না उसे पीट रहे थे এটা उसे पीट रहे थे এটা ঠিক আছে कई लोग उसे पीट रहे थे वो अपना बचाव नहीं कर पा रहा था उसके আবার কেমন কথা তাই না এটা হবে उसे पीट रहे थे তাহলে এখানে এটা না উস্কো মানে আমরা বাংলাতে বলি না সর্বনাম এটা এক প্রকারের সর্বনাম ঠিক আছে মানে কারো কোনো একটা ব্যক্তির জন্য ওর নাম না করে তার পরিবর্তে একটা কিছু ব্যবহার করেছে তাহলে সর্বনাম হয় আমরা ছোটবেলায় পড়েছিলাম হ্যাঁ তো এটা উস্কে হবে না আমরা কি বলবো আমরা কি কথা বলি যে ওকে আমরা বলছি ওই ওকে সবাই মারছিল কিন্তু ও নিজেকে বাঁচাতে পারছিল না তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে উসকে হবে না এটা হবে উসে उसे पीट रहे थे वो अपना बचाव नहीं कर पा रहा था उसे पीट रहा था আর উসে পিট রাহা থা উসে পিট রাহা থা কথাটা আলাদা আর উসে দেখো উসে দিয়েছে কিন্তু এটা পিট রাহা থা মানে উসে পিট রাহা থা মানে ঠিক আছে বুঝতে পারছো তো উসে পিট রহে থে হবে ঠিক আছে অনেক লোকে মারছিল না তার জন্য উসে পিট রহে থে ও अपना बचाव नहीं कर पा रहा था চলো নেক্সট দিয়ে গিয়ে শব্দ বিলোম শব্দ এই দেখো মানে বিপরীত শব্দ আবার বলছি এটা হচ্ছে বিপরীত শব্দ চলো দেখা যাক বিপরীত শব্দ কি হবে ঠিক আছে বিলোম শব্দকে পहचाने বিপরীত শব্দ খুঁজতে হবে কার পরোক্ষ বলো অপশন না দেখেই বলো পরোক্ষর বিপরীত শব্দ কি বলবো পরোক্ষ আমরা বলে থাকি না পরোক্ষ প্রত্যক্ষ পরোক্ষ আমরা যখন বিপরীত শব্দ তুমি লিস্ট পড়বে দেখবে প্রত্যক্ষ পরোক্ষ আমরা কারোর উপরে পরোক্ষভাবে ডিপেন্ডেন্ট হই কারোর উপরে প্রত্যক্ষ ভাবে ডিপেন্ডেন্ট হই ঠিক আছে তাহলে এটা কি হবে পরোক্ষর বিলোম শব্দ হবে প্রত্যক্ষ তাহলে দেখাই নবাগত পরোক্ষ আবার নবাগত কি পরোক্ষ মানে কি বলতো যেমন আমরা খাদ্যের জন্য গাছের ওপর পরোক্ষভাবে নির্ভরশীল ঠিক আছে? মানে আমরা নিজে নিজে খাদ্য তৈরি করতে পারি না পরোক্ষভাবে যার কাছ থেকে তুমি কোচিং নাও নবাগত হবে না পাক্ষিক এই দেখো পাক্ষিক আছে এটাও হবে না জিজ্ঞাসু মানে তোমার জিজ্ঞাসা করার যে একটা ইয়ে থাকে সেইটা তাহলে প্রত্যক্ষ এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার তুমি কোশ্চেনটা ভালোভাবে যদি পড়তে পারো আর প্রত্যেকটা কোশ্চেনকে যদি একটু মন দিয়ে পড়ো হ্যাঁ আর অপশনগুলোকে যদি একটু রিলেট করার চেষ্টা করো তাহলেও তোমার 60% কোশ্চেনের অ্যান্সার তুমি করে আসতে পারবে আর বাকিটা তোমার নিজের নলেজ লাগাবে তুমি তোমার কিছু তো তোমার নলেজ থাকবে বাংলার সঙ্গে তুমি কিছু এমন নয় যে হিন্দির সঙ্গে বাংলার কোনো মিল নেই কিছু তো মিল আছে সেগুলো থেকেও করে আসতে পারবে সহি বর্তনী वाले शब्द का चयन करे এখানে কোনটা ঠিক মানে কোনটার বানান ঠিক আছে সেটা তোমাকে চুজ করতে বলেছে দেখো এটা আমি বুঝতে পারছি দেখো সংস্কার মানে এটা কি চেয়েছে বলো তো এই সংস্কারের বানান লেখার চেষ্টা করছে তো আমরা বাংলাতে আগে দেখি সংস্কারের বানান কি লিখি দন্তেস্ব উনেশ্বর দিয়ে একটা দন্তেস্ব কয়
আকার র। এবার হিন্দিতে উনস্বর কিন্তু এরকম দেয় না, একটা মাথার উপর একটা ফুটকি দিয়ে দেয়, এটা তো উনস্বর ওদের হয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখো, এটা কি হচ্ছে, এই ধরনের সংস্কার বানানো হয় না, আমাদের দন্তের স এ কয় একসঙ্গে থাকবে। যেমন এইটাতে আছে দন্তের স এ কয় আকার র সংস্কার দন্তের স। এবার বলবে স্যার এখানে একটা উনস্বর দরকার, উনস্বরের জন্য এই যে এখানে একটা ফুটকি দেওয়া আছে, বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে তোমাদের সংস্কারের আসল বানান। দেখা যাক পরেরগুলো, দেখো পরেরগুলো চেক করে নাও। দেখো দন্তের স উনস্বর দন্তের স এ কয় আকার র, এখানে আছে দন্তের স উনস্বর তালবের স এ কয় আকার র। তালবের স এরকমই হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের তালবের স। তাহলে এখানে তালবের স এ কয়ে আকার র, তাহলে এটাও হবে না। চলো এটা দেখো, এটা আবার দেখো কি দেওয়া আছে, মধ্যাহ্ন স, বা আমরা যাকে বলে থাকি পেট খাটা মধ্যাহ্ন স। দন্তের স উনস্বর মধ্যাহ্ন স কয় আকার র, তাহলে এটা হবে না, এখানে দন্তের স হতে হবে, অর্থাৎ এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। সংস্কার বানান হয়ে গেল। বানানটা একটু তোমরা একটু ইয়ে রাখবে, বানান মুখস্থ করার দরকার নেই, তোমরা যদি একটু ভালোভাবে মন দিয়ে কোনো একটা মানে গল্প বা কিছু হিন্দির পড়ো না, তাহলে তোমাদের বানানগুলো চলে আসবে। दिए गए शब्द के पर्यायवाची शब्द का चयन करें। पर्यायवाची মানে কি? সমার্থক শব্দ। তাহলে বাদল, বাদল মানে কি? দেখো বাদল মানে আকাশ বলা যাবে না, আকাশ মানে আলাদা আর বাদল আলাদা। বাদল মানে আমরা যেটা বলি মেঘ, আর আকাশ আলাদা মেঘ আলাদা, ঠিক আছে? মেঘ থেকে বৃষ্টি হয় কিন্তু আকাশ থেকে বৃষ্টি হয় না। আকাশ একদম তার উপরে, মেঘ তো আর ভেসে আছে আমাদের থেকে কিছু কিলোমিটার ওপরে। তাহলে এটা হচ্ছে বাদল। তাহলে কোন হবে? ঘর তো হবে না, আকাশ এটা বললাম আগেও। আচ্ছা এটা আকাশও নাই, দেখো আকোষ লেখা আছে, যাই হোক এটাও হবে না। ঘটাও ঘট, ঘট হবে না, এই ঘনটাই হবে। ঘন 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 বাদল, দেখবে একটা সেই ইয়ে সিনেমাতে ছিল না একটা, কি সিনেমা ছিল, লাগান সিনেমাতে গান ছিল ঘন 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 করে বলে একটা। তো ওইটা থেকে এসছে বাদল, ঠিক আছে? মানে ওইটা থেকে নয়, মানে এটা থেকে ওই গানটা বানানো হয়েছিল, ঠিক আছে? চলো নেক্সট, दिए गए वाक्य का वो भाग ज्ञात करे जिससे कोई त्रुटि है। এখানে এই যে এই জিনিসটা লিখে দেওয়া আছে, এটাতে কিছু ভুল আছে, সেটা তোমাদেরকে চুজ করতে হবে, ঠিক আছে? দেখো কি আছে, কি বলেছে আগে দেখি। लिखित और मौखिक भाषा में सबसे बड़ा अंतर यह है कि लिखित भाषा अनुशासन की मांग करता है। কথাটা বুঝতে পারলে? বলতে চাইছে যে লিখিত মানে তুমি যেটা লিখবে, আর মৌখিক মানে মুখে বলবে, এই ভাষার মধ্যে সবথেকে বড় অন্তর, সবচেয়ে বড়, সবচেয়ে বড় অন্তর। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে পার্থক্য। তাহলে সবথেকে বড় পার্থক্য কি? লিখিত ভাষা আর ইয়ের ভাষা, মৌখিক আর ভাষার মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে যে লিখিত ভাষা তুমি যখন লিখবে না, তখন অনুশাসন থাকতে হবে লেখার মধ্যে। মৌখিকে মুখে মুখে কথা বলার সময় অনেক অনুশাসন থাকে না, অর্থাৎ আমরা যা খুশি অনেক কিছু বলে দিতে পারি, আ করে চালিয়ে দিতে পারি, কিন্তু খাতাতে যখন লিখবে অথবা লিখিত হবে, তখন দেখবে আমরা অনেক অনেক ভালো ভালো ভারী ভারী ওয়ার্ড, হ্যাঁ, খুঁজে খুঁজে বলার চেষ্টা করি, লেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি। তা লিখিত ভাষার মধ্যে অনুশাসন কি মাंग रहता है, लेकिन मौखिक भाषा में অতটা দরকার নেই, ঠিক আছে? তাই এটাই হচ্ছে বড় পার্থক্য। তাহলে এখানে কি ভুল আছে? এইগুলো তো ভুল নয়, এগুলো আমি তোমাকে বোঝালাম, ঠিক আছে? এখানে এবার কি ভুল আছে এটা তোমাদেরকে বলতে বলেছে। ये है कि লিখিত আর মৌখিক ভাষা में सबसे बड़ा अंतर ये है कि, ये है कि তে কোনো ভুল পাচ্ছ? ये है कि তে আমি তো কোনো ভুল পাচ্ছি না, ঠিক আছে? তাহলে কি হবে? सबसे बड़ा अंतर, सबसे बड़ा अंतर ये है कि, এটা ঠিকই আছে। सबसे बड़ा अंतर এটাও ঠিক আছে। লিখিত আর মৌখিক ভাষা में सबसे बड़ा अंतर, কি ভুল আছে? কোনো ভুল নেই কথাটার মধ্যে। লিখিত আর মৌখিক ভাষা মে, এটাও ঠিক আছে। ভাষা মানে লিখিত আর মৌখিক ভাষার মধ্যে সবথেকে বড় পার্থক্য ইয়ে হে কি, তার মানে এখান থেকে এখনো পর্যন্ত এতদূর পর্যন্ত, হ্যাঁ, কোনো ভুল পাইনি। এবার দেখা যাক, লিখিত ভাষা অনুশাসন কি মাং করতা है। আচ্ছা এইখানে একটা জিনিস কি ভুল আছে দেখো, এখানে একটা মজার জিনিস হচ্ছে যেটা একটু বলে দেই তোমাদেরকে। এই যে ভাষা, বেশিরভাগ ক্ষেত্রে একটু মাথায় রাখবে, ভাষা এই ধরনের কথাগুলো আর বা যে কোনো কি বলবো, মানে যেমন ট্রেন, গাড়ি, হ্যাঁ? এই ধরনের জিনিসগুলো না, হ্যাঁ? কি হয় বলো তো? এগুলো হয় স্ত্রীলিঙ্গ। হিন্দি ভাষাতে স্ত্রীলিঙ্গের বহুত বড় মানে খুবই বড় একটা মাহাত্ম্য আছে। মানে আমাদের ভাষাতেও তো অত নেই। আমরা মেয়েদেরকেও যা বলে থাকি, ছেলেদের ক্ষেত্রেও একই ধরনেরই সেন্টেন্স ব্যবহার করে থাকি। আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু হিন্দিতে প্রবলেম আছে। হিন্দিতে অনেক পার্থক্য আছে। হিন্দিতে মেয়েদের জন্য সেন্টেন্স
মানে ওদের সেন্টেন্স দেখে, বাক্য দেখে বোঝা যাবে যে ওটা মেয়ের সঙ্গে কথা বলছে না ছেলের সঙ্গে কথা বলছে, ঠিক আছে? যেমন এটা দেখো, এটা কি হতো, এই ভাষা, এখানে ভাষা বলছে, ভাষা মানে যেমন আমরা কথা বলি সেই ভাষা, কিন্তু তা সত্ত্বেও এরা ভাষাকে স্ত্রীলিঙ্গ হিসাবে ওরা ধরে, ঠিক আছে? তা লিখিত ভাষা, ভাষা হচ্ছে স্ত্রী, তার মানে শেষ যখন করবে সেটা স্ত্রী দিয়ে শেষ করবে। এবার দেখো কেমন ভাবে করছে, লিখিত ভাষা অনুশাসন কি মাং করতা है, এই যে করতা है করতা है কিন্তু ছেলেদের জন্য অর্থাৎ পুংলিঙ্গকে বোঝানোর জন্য করতা है বলে, আর মেয়েদের জন্য কি বলে থাকে, করতি है, তাই তো, করতি है। তাহলে এটা করতা है হবে না, এটা হয়ে যাবে করতি है। তাহলে লিখিত ভাষা অনুশাসন কি মাং করতি है, তাই তো? আচ্ছা, তাহলে ভুলটা কোথায় আছে, এইটাতে। তার মানে এখানে বলছে কোথায় যেটাতে ভুল আছে সেটা চুনো, তাহলে এইটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার, যে এইটাতে ভুল আছে, এগুলো কারেক্ট। অ্যান্সার হচ্ছে 4। বোঝা গেল? তাহলে তোমাদেরকে স্ত্রীলিঙ্গটা চেক করতে হবে, মানে মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে যে কোনটা স্ত্রীলিঙ্গ। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যেগুলো মেটেরিয়াল, অর্থাৎ হ্যাঁ, মানে কি বলবো, ক্লীবলিঙ্গ যাকে বলে, মানে জড় পদার্থ, বেশিরভাগ ক্ষেত্রে যেমন ট্রেন, গাড়ি, এই ধরনের জিনিসগুলো না হিন্দি ভাষাতে স্ত্রীলিঙ্গ হিসাবে ধরা হয়। স্ত্রী হলে পরেই করতি হে, খাতি হে, জাতি হে, হ্যাঁ, এই ধরনের এইগুলো ধরনের ওয়ার্ড দিয়ে শেষ করতে হয়। ও জেসে এক লড়কি স্কুল যা রহি হে হয়, হ্যাঁ, আর একটা ছেলে এক লড়কা স্কুল যা রাহা হে হয়। তাহলে এই ধরনের যে যে চেঞ্জ গুলো হয়, একটু একটু যে পার্থক্য আছে সেন্টেন্সের মধ্যে, এটা তোমাদের একটু মাথাতে একটু নোট করে নেবে। এবার কাল থেকে চেষ্টা করবে বা আজ থেকে চেষ্টা করবে যে হিন্দি যখন বলবে বা শুনবে, তখন এই করতি হে না করতা হে, জাতি হে না জাতা হে, এই ধরনের দেখবে। হিন্দি গানেও শুনতে পারবে, যদি গান শোনো না হিন্দি গান, এতেও দেখবে যখন মেয়েরা বলবে তখন দেখবে বলবে চলতা হে ক্যা, হ্যাঁ, আর মেয়েদেরকে যখন জিজ্ঞেস করবে তখন বলবে চলতি হে ক্যা 9 से 12, গান আছে না? তো এই ধরনের গানগুলো শুনলেও তোমরা বলতে বুঝতে পারবে। যেমন আর একটা জিনিস দেখবে, ট্রেনে যখন স্টেশনে দাঁড়িয়ে থাকবে, স্টেশনে যখন থাকবে তখন দেখবে অ্যানাউন্স করে যে 3 নম্বর প্ল্যাটফর্ম পর এই এক্সপ্রেস, মনে করো হ্যাঁ কিছু একটা এক্সপ্রেস, কালকা এক্সপ্রেস राजधानी एक्सप्रेस, तो 3 नंबर प्लेटफर्म पर রাজধানী এক্সপ্রেস আ রহি হে, এই ধরনের কথা বলে। কখনোই শুনতে পাবে না যে রাজধানী এক্সপ্রেস আ রাহা হে বলবে। ট্রেন সবসময়, গাড়ি সবসময় আ রহি হে হয়। এটা তোমরা খেয়াল করবে যে যে 4 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর লাইন দিয়ে বা প্ল্যাটফর্ম ইয়ে দিয়ে থ্রু গাড়ি বা তোমার মালগাড়ি কি হবে, যা রহি হে বা আ রহি হে, এই ধরনের ওয়ার্ড ব্যবহার করে, কখনোই যা রাহা হে আ রাহা হে বলে না, ঠিক আছে? তাহলে স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ ওদের ভাষাতে খুব একটা মহত্ব প্রদান করে থাকে, তো সেটা একটু জানতে হবে। তুমি যখন কোনো মেয়ের সঙ্গে কথা বলবে না, কখনোই আ রাহা হে যা রাহা হে বলো না, যে তু আ রাহা হে, তু পড় রাহা হে, नहीं तू पढ़ रही थी, तू जा रही है, तू खाना खा रही थी বা খানা খা रही है, এই ধরনের ওয়ার্ড ব্যবহার করে মেয়েদের সঙ্গে সবসময়। চলো নেক্সট, চাঁদে কি हथकड़ी, বুঝতে পেরেছো? চাঁদির हथकड़ी, हथकड़ी মানে বুঝতে পেরেছো? काला पड़ जाता जाती है, দেখো काला पड़ जाती है, তাহলে বলবে যে স্যার জাতি হে বলে দিয়েছে, हथकड़ी, हथकड़ी তো স্যার ইয়ে মানে একটা মেটেরিয়াল জিনিস, মানে এটা হচ্ছে জড় বস্তু, তাহলে স্যার জাতি হে ঠিক আছে। আরে জাতি হে ঠিক করলে হবে, তাহলে কালাকে ঠিক করো, কালার স্ত্রীলিঙ্গ হয়তো চেঞ্জ হয়ে যায় শুদ্ধ, हथकड़ी काली पड़ जाती है, আর ও লড়কা কালা হ্যায়, আমরা কি বলি, ও লড়কা কালা হ্যায়, ছেলেটা দেখতে কালো, কালা বলি তার জন্য। আর হাতকড়ি যদি কালা বলে থাকি তাহলে পরে জাতি হে যদি হয় তাহলে কালা কেন হবে, কালি হবে। তাহলে এখানে ভুলটা কোথায় আছে, কালিতে। তাহলে এখানে দেখো হাতকড়ি কালিয়া পড় जाती है, এটা হবে না। সেকেন্ডটা দেখো, হাতকড়ি কালি পড় जाता है, এটা ভুল, ঠিক আছে? हथकड़ी काला पड़ जाता है, हथकड़ी काली पड़ जाती है, এটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? हथकड़ी কালি पड़ जाती है, তাহলে দেখছো এদের মধ্যে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের কত ব্যাপার স্যাপার, যা আমাদের ওসব কিছুই থাকে না। চলো আজকের ক্লাস এখানেই, যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করো কি দরকার, কি প্রবলেম আছে, কোথায় কি দরকার, হ্যাঁ।
আর কোন ধরনের তোমাদের যদি আরও কিছু প্রবলেম থাকে, যে কোনো ধরনের ক্লাস তুমি যা বলবে আমি সেই ধরনের ক্লাসের ভিডিও বানিয়ে দেবো। যদি বলো স্যার ম্যাথের শর্টকাট নিয়ম নিয়ে আসতে, তাও নিয়ে আসবো। যদি বলো যে স্যার জিকের কিছু সিলেক্টিভ কোশ্চেন নিয়ে আসতে, তাও আমি বানিয়ে দিতে পারবো। তো তোমাদের যা দরকার, তোমরা তো যে কোথাও না কোথাও তোমরা পড়ছো, কারো না কোনো কোচিং সেন্টারে তোমরা পড়ছো, তো ওখানে পড়ো। বা আর তোমাদের 2-3 মাস টাইম আছে পরীক্ষার জন্য। যা প্রবলেম আছে, যে কোশ্চেন, যে ধরনের প্র্যাকটিস সেট চাও আমাকে কমেন্ট করো। আমার ফোন নাম্বার দেওয়া আছে, দরকার হলে সেখানে কল করো। হ্যাঁ, আমাদের এখানে একটা গ্রুপে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে জয়েন করে আমাকে কথা বলতে পারো। কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম নাই। তোমরা শুধু তোমাদের যা দরকার সেগুলো বলবে। ঠিক আছে? চলো, আজকের মতো এখানে। আবার পরবর্তী আর একটা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে? বাই।